হ্যালো ফ্রেন্ডস, আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে এক নতুন টপিক, ক্লাস 8 এবং 10 যারা মাধ্যমিক দেবে 26 বা আগামী দিন বা সামনে টেস্ট পরীক্ষা সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারক, এই কারক কি, কারকের কটি ভাগ এবং কিভাবে কারক নির্ণয় করতে হয় এটা আমাদের জানতে হবে। কিন্তু তোমরা কিন্তু কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবে না বা কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে যে পদ্ধতিগুলো আমি বলবো যে কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু কোনোভাবেই কারক তোমাদের অসুবিধা সৃষ্টি করবে না। তাই তোমাদেরকে অবশ্যই জানতে হবে কারক কাকে বলে। আগে এই কারক যদি জানতে পারো তবে কিন্তু তোমরা খুব সহজেই কারকটাকে করতে পারবে। তো কারক কাকে বলে না, আগে আমাদের জানতে হবে কারকের সংজ্ঞা কী। অর্থাৎ সংজ্ঞা কী না, সংজ্ঞা বলে যদি আমি লিখি, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কারক কাকে বলে না, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ্য পদ বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই আমরা কারক বলবো। এবার নামপদ কি, সর্বনাম পদ কি, ক্রিয়াপদ কি, এগুলো আশা করি তোমরা সকলেই জানো। যা কোনো কিছু নাম বোঝালে তাকে আমরা নাউন বা নামপদ বলে থাকি। ক্রিয়াপদ বলতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে টেন্সগুলো রয়েছে আমাদের ইংলিশে, সেটা কি বাংলায় ক্রিয়াপদ বলা হয়। বাংলা ক্ষেত্রে বলা হয় বর্তমানকাল, প্রেজেন্টকে, পাস্টকে বলা হয় অতীত এবং ফিউচারকে বলা হয় ভবিষ্যৎ। এই যে বিষয় ক্রিয়াপদ এটা। আর কর্মপদ জানো যে মানুষ বা ব্যক্তি বা কোনো বিশেষ্য পদ বা নামপদ যে করছে, কি করছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কর্মপদ। তো আমি একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই আগে যে কীভাবে কোনটা নামপদ কোনটা সর্বনাম বা ক্রিয়াপদ কীভাবে সম্পর্ক হচ্ছে। এখানে আমি লিখলাম রাম ফুটবল খেলে। তো এই বাক্যটার মধ্যে বিশেষ্য পদ কোনটা? রাম। ক্রিয়াপদ কোনটা? খেলে। অর্থাৎ এই যদি নামপদ হয় বা বিশেষ্য পদ হয় আর খেলে যদি ক্রিয়াপদ হয়, তাহলে আমার সংজ্ঞায় কি বলেছে? ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ্য পদ বা সর্বনাম পদের যে সম্পর্ক, তাহলে ক্রিয়ার সঙ্গে এর সম্পর্ক, ক্রিয়ার সঙ্গে কার সম্পর্ক? নামপদ বা রামের সম্পর্ক, তাহলে এটাই কারক। অর্থাৎ এবার প্রশ্ন ধরে ফুটবলটা তাহলে কি? ফুটবলটা হচ্ছে কর্মপদ। অর্থাৎ কিনা যদি প্রশ্ন করি যে রাম কি খেলে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে পদটা পাই তাকে বলা হয় কর্মপদ। অর্থাৎ বাংলা ব্যাকরণে একটা বাক্যের ক্ষেত্রে সাধারণত তিনটে জিনিস থাকে, কর্তা, কর্ম, ক্রিয়া। ঠিক একইভাবে ইংলিশেও কিন্তু এটা রয়েছে। এটা হচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, তাকে বলা হয় কারক। এবার আমরা জানবো যে বাংলায় কারক কয় প্রকার এবং কিভাবে সেই কারকগুলো আমাদের নির্ণয় করতে হয়। তো প্রথমেই আমরা দেখে নিই যে কারক কয় প্রকার। কারক সাধারণত হচ্ছে 6 প্রকার। আমি এখানে পাশে লিখে দিলাম 6 প্রকার। এবার টেবিল চার্টে একটা লিখে নাও। অর্থাৎ এখানে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান এবং অধিকরণকারক এই 6টি কারক আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে রয়েছে। এবং এই 6টাকে আমাদের রপ্ত করার পাশাপাশি আমাদের জানতে হবে অকারক পদ, সেটা অন্য একটা ভিডিওতে আমাদের আলোচনা করা যাবে। এবার এই 6টা কারক কিভাবে আমরা বুঝবো যে এইটা কর্তৃকারক হবে, ওটা কর্মকারক হবে, এটা করণকারক হবে, কিংবা এটা নিমিত্তকারক হবে। এই জন্য আমাদের কতগুলো সিস্টেম রয়েছে বা কতগুলো আমাদের জানার বিষয় রয়েছে, যেগুলো জানলে কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারবো। তো সেই হিসাবে আমি এখানে তোমাদের একটা ছক ছোট্ট করে বলে দিচ্ছি মনে রাখার মতো, যেটা তোমাদের কিন্তু একটা কাজে লাগবে যে কিভাবে এই কারকগুলো নির্ণয় করতে হয়।
আমি এখানে কি করলাম না, 6টা কারকের নাম আমি লিখে দিলাম আগে। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ। এই 4টা তোমরা অবশ্যই মনে রাখবে। মনে রাখলে কিন্তু কারক করা খুবই সোজা হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকম শক্ত মনে হবে না। সাধারণত আমরা আমি এখানে লিখে দিলাম ক্রিয়াপদ। আচ্ছা, যদি আমরা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে হবে কর্তৃকারক। যদি আমরা কর্মপদ, যেটা বলা হচ্ছে বা কর্মকারক, যদি আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে হয় কি কর্মকারক। করণকারকের ক্ষেত্রে ক্রিয়াপদে আমরা দ্বারা, দিয়া, কর্তৃক এই সমস্ত দিয়ে আমরা যদি প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা করণপদ পেয়ে থাকি। অনেক ক্ষেত্রে কিন্তু করণপদ উজ্জ্বল থাকে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় যে এটা করণপদ। 4 আছে নিমিত্ত, সেক্ষেত্রে আমরা কী করবো, ক্রিয়াপদকে নিমিত্ত, জন্য, উদ্দেশ্য কিংবা সম্প্রদায় বা সম্প্রদানই বলা ভালো, ঠিক আছে। এই 4টে বিষয়ের উপর প্রশ্ন করলে যে পদ পাবো তাকে বলা হচ্ছে নিমিত্ত পদ বা নিমিত্তকারক। অপাদানের ক্ষেত্রে আমরা ক্রিয়াপদে থেকে, হইতে এইগুলো থাকলে সাধারণত আমাদের অপাদানকারক হয়ে থাকে। আর অধিকরণ ক্ষেত্রে কি হয়, কাল, বিষয়, সময়, স্থান এগুলো বোঝালে আমাদের সাধারণত অধিকরণকারক হয়ে থাকে। তো বন্ধুরা এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এই 4টা তোমরা মাথার মধ্যে রেখে দিতে পারো। রেখে দিলে কিন্তু কারো কোনোভাবেই আর ভুল হওয়ার চান্সই নেই, এবং আশা করি সবটাই তোমাদের ঠিক হবে। এবং যদি পরীক্ষায় খুব কমই পড়ে তাক্ষেত্রেও আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু টোটাল যে ব্যাকরণের পার্টসটা রয়েছে সেখানে প্রায় 15-16টা নাম্বার রয়েছে, তাই কোনোভাবেই কিন্তু আমরা সেই নাম্বারটাকে এড়িয়ে যেতে পারি না। এবং আমরা যদি ব্যাকরণগত দিকটা ঠিক করতে পারি বা ব্যাকরণের যে অংশটা রয়েছে সেটা যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো নাম্বারটা আমরা ক্যারি করতে পারবো। বা যদি আমরা 15 তুলতে পারি সেক্ষেত্রে আমাদের বাংলায় 90 তোলার কোনো ব্যাপার হবে না, বা 90+ উঠে যায়। তো এবার যে রয়েছে কারকের, যে আমরা একটা বাক্য দেব, একটা বাক্যের মধ্যে কিভাবে সেই 6টা কারক আসছে বা 6টা কারক কিভাবে নির্ণয় হচ্ছে সেটা একটু বুঝে নিলেই আমাদের কারকের সমস্যাটা মিটে যাবে। তো একটা বাক্য এখানে সেন্টেন্স আমি লিখছি। ভগিনী নিবেদিতা বাগবাজারের মঠ থেকে দুস্থ মেয়েদের জন্য স্বহস্তে কাপড় বিতরণ করলেন। তাহলে এই যে বাক্যটা নিলাম, দেখবো এই বাক্যের মধ্যে 6টা কারক কিভাবে এখানে আছে এবং কি সিস্টেমে 6টা কারক আমি করছি। পরীক্ষায় যদি এরকম একটা বাক্য দিয়ে দেয়, দিয়ে এবং ওখানে ভগিনী নিবেদিতার নিচে আন্ডারলাইন করে দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্বাচন করব যে এটা কী কারক হবে। তো স্বভাবতই কি না, আমি আগে যে বললাম যে একটা চার্ট লিখে দিয়েছিলাম, সেই চার্টে ওখানে কি বলা হয়েছে, চার্টে বলা হয়েছে যে ক্রিয়াপদ, আগে আমরা বাক্যটার ক্রিয়াপদ খুঁজব। ক্রিয়াপদ কি করলেন, তো এটা যদি ক্রিয়া হয় তাহলে কি বলেছি, ক্রিয়াকে কে দিয়ে যদি প্রশ্ন করি সেক্ষেত্রে কি হয় কর্তৃকারক। তাহলে যদি প্রশ্ন করা হোক যে কে বাগবাজারের মঠ থেকে দুস্থ মেয়েদের জন্য স্বহস্তে কাপড় বিতরণ করলেন, এই যে কে জায়গাটা তাহলে কি আসছে, কে জায়গাটা নিশ্চয়ই ভগিনী নিবেদিতা চলে আসছে।
তাহলে কি না, ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু হয় কর্তৃকারক। তাহলে এখানে আমরা অ্যান্সারে লিখব হচ্ছে কর্তৃকারক। এবার হচ্ছে বিভক্তিটা পরে আসবো, তবুও এখানে আমি বলে দিচ্ছি, বিভক্তি অন্য ভিডিওয়ে আপলোড করা হবে। তবুও এখানে বলেছি যে ভগিনী নিবেদিতা, এই যে নামটা, এই নামের সঙ্গে এ কে রে তে এরকম কোনো কিন্তু শব্দ যুক্ত নেই বা কোনো বিভক্তি যুক্ত নেই। তাই এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এটা শূন্য বিভক্তি লিখতে হবে এবং শূন্য কথাটা কিন্তু বানান করে লিখতে হবে, কোটেশনের মধ্যে লিখতে হবে, তবে কিন্তু পুরো একটা নাম্বার আমাদেরকে বোর্ডের তরফ থেকে দেবে, না হলে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল নির্বাচিত হবে। পরের যেটা আছে সেটা পরীক্ষা হয়তো এইরকম একটা বাক্য দিয়ে কাপড়ের নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো যে এটা কি কারক নির্বাচন করো। তা সেক্ষেত্রে আমাদের আবার সেই আগের চার্ট অনুযায়ী ভাবতে হবে বা দেখতে হবে যে ক্রিয়াপদকে আমাকে প্রশ্ন করতে হবে যে ক্রিয়াপদে কীভাবে প্রশ্ন করলে আমি এই কারকটা সঠিক পাবো। না যদি আমি কে দিয়ে প্রশ্ন করি, কে দিয়ে আমি অলরেডি পেয়ে গেছি ভগিনী নিবেদিতা, এখানে আর সেরকম কোনো কিছু নেই। তাই আমি পরবর্তী আরও রয়েছে কে বা জন্য, উদ্দেশ্য, নিমিত্ত, অমুক তমুক রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব প্রশ্ন করে ক্রিয়াপদকে। তো যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি যে বাগবাজারের মঠ থেকে ভগিনী নিবেদিতা স্বহস্তে কি বিতরণ করলেন, তাহলে কি বিতরণ করলেন, কি দিয়ে প্রশ্ন, ক্রিয়াপদে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাচ্ছি, কাপড়, অর্থাৎ কর্মপদ পাচ্ছি। অর্থাৎ ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক বা কর্মপদ, এবং সেই সঙ্গে কাপড়ের সঙ্গে যেহেতু আর কোনো মানে শব্দ যুক্ত নেই, তাই সেক্ষেত্রে আমরা লিখব কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট দাগ দেওয়া হলো, পরীক্ষা হয়তো দাগ দেওয়া হলো স্বহস্তে, এবং এখানেও আমরা কিন্তু ক্রিয়াপদকে আবার ওই একইভাবে প্রশ্ন করব যে কে, কি, জন্য, সম্প্রদান, নিমিত্ত, থেকে, হইতে, কখন, এই প্রশ্ন করতে করতে যখন কোনোটা মিলছে না, এভাবে করতে করতে আমরা যদি আমরা করণকারকের ক্ষেত্রে আসি, তার যে ক্যাটাগরি রয়েছে দ্বারা, দিয়া, কর্তৃক, সেগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে মনে হয় উত্তর আসতে পারে। যেমন স্বহস্তে, এখানে স্বহস্তে মানে হচ্ছে নিজের হাতে করে, এখানে দ্বারা, দিয়া, কর্তৃকটা সম্পূর্ণরূপে উজ্জ্ব আছে, আমাদেরকে ওটা ধরে নিতে হবে। তাই কি স্বহস্তে মানে নিজের হাতের দ্বারা উনি কাপড়টা দান করলেন। তাই ক্রিয়াপদকে যদি আমরা দ্বারা, দিয়া, কর্তৃক দিয়ে প্রশ্ন করি তাহলে কি হয়, তাহলে হয় হচ্ছে করণকারক। এবং দেখো করণকারক তো লিখলাম, এবং স্বহস্তে আসল কথা কি স্বহস্ত, আসল কথা কি স্বহস্ত, এর সঙ্গে এই যে একারটা, এই একারটা কিন্তু এখানে যুক্ত আছে। আসল কথা স্বহস্ত, কিন্তু এখানে একটা একার যুক্ত রয়েছে। এই একারটার ক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গেল কোটেশনে লিখব এ, করণকারকে এ বিভক্তি। নেক্সট পরের ক্ষেত্রে হয়তো পরীক্ষায় আমাদের প্রশ্নে দাগ দিয়েছে মেয়েদের জন্য, ওই চার্টে কি লেখা রয়েছে, জন্য, উদ্দেশ্য, নিমিত্ত, সম্প্রদান ইত্যাদি বোঝালে কি হয় নিমিত্তকারক। তো সেই হিসেবে যদি আমি ক্রিয়াপদে প্রশ্ন করি যে ভগিনী নিবেদিতা বাগবাজারের মঠ থেকে কাদের জন্য কাপড় বিতরণ করলেন, না মেয়েদের জন্য, তাহলে জন্য বোঝালে কি হয়, বা ক্রিয়াপদকে জন্য দিয়ে প্রশ্ন করলে কি হয় নিমিত্ত কারক, নিমিত্ত কারক। এবং এক্ষেত্রে একটা ভাবার বিষয় যে জন্য পর্যন্ত আন্ডারলাইন রয়েছে, তাই জন্যটা কিন্তু আমরা দেখবো আগে যে জন্যটা কিন্তু মেয়েদের যে শব্দটা রয়েছে ওর সঙ্গে কিন্তু জুড়ে নেই। যদি একসঙ্গে জুড়ে বসতো তাহলে সেটা ভাবার ছিল, যেহেতু আলাদাভাবে বসেছে। আমরা ইতিপূর্বের ক্লাস 9-এর উপসর্গ বা ক্লাস 8-এ আমরা পড়েছি উপসর্গ অনুসর্গ কী, সেটা যদি মনে থাকে তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। উপসর্গ কী ওখানে বলা আছে না, উপসর্গ সর্বদা শব্দের আগে বসে, যেমন প্র, পরা, অব, নি ইত্যাদি। যেমন প্রদীপ, কথাটা হচ্ছে প্রদীপ, দ্বীপের আগে প্র বসছে। তারপর নির্লোভ, লোভের আগে নি বসছে। এই যে নি, প্র, পরা, অব, এগুলো হচ্ছে উপসর্গ। উপসর্গ সর্বদাই শব্দের আগে বসে, আর অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। তবে কতিপয় বা কিছু উদাহরণ রয়েছে কয়েকটা, সেক্ষেত্রে কিন্তু অনুসর্গ কখনো কখনো শব্দের আগেও বসে থাকে। তাই এক্ষেত্রে যেহেতু এটা জুড়ে নেই, তাই আলাদাভাবে স্বাধীনভাবে বসে আছে, তাই আমরা এটা করবো কি নিমিত্তকারকের জন্য অনুসর্গ। অনুসর্গ কিন্তু সবসময় স্বাধীন হয়,
এটা আমাদের মনে রাখতে হবে। আর বিভক্তি হচ্ছে পরাধীন, কারণ বিভক্তি নিজে কখনো আলাদাভাবে বসতে পারে না, বিভক্তি শব্দের সঙ্গে জুড়ে বসে। এবার আমি আসছি মঠ থেকে, পরীক্ষায় দাগ দেওয়া হলো মঠ থেকে। আমরা এখন ওই চারটার কথা ভেবে নিই, যে চারটা আগে বলা হয়েছে, যে থেকে, ক্রিয়াপদকে থেকে, হইতে ইত্যাদি প্রশ্নগুলো কী হয়, অপাদানকারক। এখানে আমরা থেকে পেয়ে গেছি, তাই আমরা কি করব, উত্তর করব কি অপাদান কারক। অপাদান কারক। এক্ষেত্রেও বন্ধুরা দেখো, এখানে কিন্তু থেকে রয়েছে একটা শব্দ, এবং সেটা সম্পূর্ণ মঠের থেকে আলাদাভাবে বসে আছে, স্বাধীনভাবে বসে আছে, মঠের সঙ্গে জুড়ে নেই। তাই এক্ষেত্রে আমরা থেকেটাকে অনুসর্গ হিসাবে যুক্ত করলাম, বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে থেকে, তারপর কোটেশন ক্লোজ করে লিখতে হবে অনুসর্গ। পরবর্তী পরীক্ষায় ডাক দেওয়া হলো বাগবাজারের, অর্থাৎ এটা বাগবাজার, তোমার বুঝতে পারছো, একটা জায়গার নাম। তাহলে জায়গার নাম, সময়, বিষয়, এগুলো বোঝালে কি হয়, স্থান বোঝালে কি হয়, ওই চার্টের মধ্যে লেখা রয়েছে কি হয়, একদম সব শেষে নিচেরটা কি লেখা রয়েছে না, লেখা রয়েছে ওখানে জায়গা, কাল, স্থান, সময় বোঝালে কি হয়, অধিকরণ কারক। তাহলে এখানেও কিন্তু আমরা এটা জায়গা বোঝাচ্ছে বা স্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে অধিকরণ কারক। এবং বন্ধুরা দেখো, যে এই যে বাগবাজার, বাগবাজার কথা হচ্ছে মেন হচ্ছে বাগবাজার, এবং তার সঙ্গে একটা শব্দ জড়িয়ে রয়েছে এর। এই এর শব্দটা কিন্তু বাগবাজারের সঙ্গে রিলেটেড, মানে একসঙ্গে জুড়ে বসে আছে, কখনোই কিন্তু আলাদাভাবে বসে নেই। তাই যেটা একসঙ্গে জুড়ে বসে আছে বলে এটা হচ্ছে বিভক্তি, এবং বিভক্তি সর্বদাই শব্দের পরে বসে। অনুসর্গ শব্দের আগেও বসতে পারে, পরেও বসে, আর উপসর্গ সর্বদা শব্দের আগে বসে, পরে বসতে পারে না। এটা বিভক্তি করলাম, সবসময় সর্বদা শব্দের পরে বসবে এবং শব্দের সঙ্গে জুড়ে বসবে। বিভক্তি পরাধীন, বিভক্তি স্বাধীনভাবে বসতে পারে না। তাই বাগবাজারের সঙ্গে এর যে কথাটা যুক্ত আছে, তাই এরটাকে আমরা কি করব, এরটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব, কোটেশন ক্লোজ করে লিখব অধিকরণ কারকের এর বিভক্তি, এর বিভক্তি। তাহলে বন্ধুরা এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে আমরা ছটা কারক পেয়ে গেলাম, তাই তো। এবং দেখো এই ছটা কারক আমরা দেখে নিই একবার। এই যে 1 নম্বর যেটা কর্তৃকারক, এসে পেয়েছি আমরা। 2 পেয়েছি আমরা কর্মকারক, কাপড়টা। 3 পেয়েছি আমরা দ্বারা করণ কারক, দ্বারা দেওয়া কর্তৃক দিয়ে। 4 পেয়েছি আমরা কি মেয়েদের জন্য, অর্থাৎ নিমিত্ত কারক, এটা 4 নম্বর পেয়েছি। 5 পেলাম কি মঠ থেকে, থেকে বোঝালে কী হয় অপাদান, 5 পেয়েছি। আর 6 পেলাম জায়গা, স্থান, কাল, বিষয় বোঝালে অধিকরণ হয়। তাহলে একটা বাক্যের মধ্যে কিন্তু আমরা 6টা কারককে বুঝে ফেললাম, এবং কিভাবে সেটা হচ্ছে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও নিত্য নতুন কিছু বাংলা ব্যাকরণের যে দশম শ্রেণীর রয়েছে, সমাস বা কারকের যে বিভিন্ন ভাগ রয়েছে, কর্তৃকারক, কর্মকারক, সেইগুলো নিয়ে আলোচনা করব আগামী দিনের ভিডিওগুলোতে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেই সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু বেশি বেশি করে ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইবার অবশ্যই যারা করোনি এখনও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সেই সঙ্গে বেল আইকনটা অবশ্যই তোমরা বাজিয়ে দিও, যাতে করে আগামী দিন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এটা খুব সহজেই চলে যায়, পৌঁছে যায় সবার আগে। এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। ধন্যবাদ, নমস্কার।